নমস্কার বন্ধুরা, মহাপ্রসাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ বানাবো পুরীর জগন্নাথ মন্দিরের জগন্নাথ দেবের 56 ভোগের মধ্যে একটা অন্যতম মিষ্টি, মদন মোহন। এই মিষ্টিটা কিন্তু একমাত্র উড়িষ্যাতেই পাওয়া যায়। তো আসুন এখন বাড়িতেই বসে আমরা কিভাবে মদন মোহন মিষ্টি বানাবো সেটাই দেখি। মিষ্টি তৈরির জন্য এখানে আমি 1.5 লিটার মতো দুধ নিয়েছি, আর এটা ফুল ক্রিম দুধ। প্রথমে আমি এটাকে একবার ফুটিয়ে নিয়েছিলাম, ফুটিয়ে ঠান্ডা করে নেওয়া ছিল। এখন আমি এটাকে আর একবার ফুটিয়ে নেব। দুধটা ফুটে উঠেছে, এবার আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিচ্ছি আর দুধটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এইভাবে প্রায় 1 মিনিট প্রথমে দুধটাকে ফুটিয়ে নেব। দুধটাকে 1 মিনিট আমি খুব ভালো করে লো ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা একদম লো থাকাকালীন এর মধ্যে একটু পাতিলেবুর রস আর জলের মিশ্রণ অল্প অল্প করে দিয়ে দেব। প্রথমে একবারে পুরোটা দেব না, একটু একটু দেব। এখানে যে পাতিলেবুটা নেবেন ছানা তৈরি করার জন্য, সেটা একটু পাকা দেখে নেবেন, তাহলে ছানাটা তৈরি করতে অনেক সুবিধা হবে। এবার আস্তে করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি, দিয়ে বাকি যে লেবুর রস আর জলের মিশ্রণটা আছে সেটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে 1 মিনিটের জন্য একটু রেস্ট টাইম দিতে হবে। তারপরে দেখবেন খুব ভালো করে ছানাটা কেটে গেছে। প্রায় 1 মিনিট মতো রেস্ট টাইম দেওয়ার পর দেখুন ছানার জলটা কি সুন্দর করে আলাদা হয়ে গেছে, আর ছানাগুলো কি সুন্দর তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন তো, একদম পরিষ্কার জল আর ছানা আলাদা হয়ে গেছে। এবারে ছানাটাকে আমি ছেঁকে নেব। ছানাটাকে জল ঝরিয়ে নেওয়ার জন্য এখানে আমি একটা পাত্রের মধ্যে একটা ছাঁকনি নিয়েছি, তার উপরে একটা সুতির কাপড় নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে ছানাটাকে আমি জল ঝরিয়ে নেব। এবার ছানাটাকে আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। এইভাবে ছানা তৈরির পর সঙ্গে সঙ্গে জল দিয়ে ধুয়ে নিলে ছানার মধ্যে যে টক ভাব থাকে সেটা চলে যায়। ছানাটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেওয়ার পরে এইভাবে আলতো করে চেপে চেপে জলটাকে ঝরিয়ে নিতে হবে। খুব বেশি চাপা যাবে না, তাহলে এটা ছানা হবে না, পনির হয়ে যাবে। কিন্তু মিষ্টি তৈরির জন্য আমাদের ছানাই প্রয়োজন, সেই জন্য ছানাটা যাতে নরম থাকে, আবার জলটাও ঝরে যাবে। আলতো করে এইভাবে চেপে চেপে জল ঝরিয়ে নিলাম এবং তারপরে একটু মুড়িয়ে নিয়ে এইখানে এইভাবে 1 মিনিট রেখে দিচ্ছি। তাহলে যে বাকি জলটাও থাকবে ভেতরে, সেটাও এর ভেতর থেকে ঝরে যাবে। এইবার এই থালাটাতে আমি একটু ঘি লাগিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে এই ছানাটাকে দিয়ে দিচ্ছি, জল ঝরানো যে ছানাটা। এবার ছানাটাকে খুব ভালো করে মেখে নেব। এমন করে মাখতে হবে যেন ওই ছানার মধ্যে কোনো রকম শক্ত কোনো দানা না থাকে, যেন একদম স্মুথ হয়ে যায়। আমি আজকে একদম পুরীর মতো, অর্থাৎ পুরী জগন্নাথ মন্দিরের মতোই বানাচ্ছি, তাই একটু স্পঞ্জি বানাবো মিষ্টিটা। আপনারা যদি কেউ সফট মিষ্টি পছন্দ করেন তাহলে সেক্ষেত্রে এর মধ্যে 1 চামচ ময়দা অ্যাড করতে পারেন। পুরীতে আমরা অনেকেই গেছি এবং পুরীর রথযাত্রা খুব নামকরা। কিন্তু আপনারা কি জানেন যে এই পুরীর রথযাত্রা ছাড়াও পুরীতে আরো একটা উৎসব খুব ধুমধাম করে পালিত হয়, সেটা হচ্ছে ভগবান জগন্নাথ দেবের নবকলেবর। দেখুন এটাকে ঠিক এইভাবেই মাখতে হবে, হাতের এই যে তালুটা দিয়ে এইভাবে চেপে চেপে মাখতে হবে। তো এই নবকলেবর কবে হয়? যে বছর আষাঢ় মাস পুরুষোত্তম মাস হয়
সেই পুরুষোত্তম মাসে যেবার দুবার পূর্ণিমা পড়ে, অর্থাৎ আষাঢ় মাসটা পুরুষোত্তম মাস হবে এবং দুটো পূর্ণিমা হবে, সেই বছরই জগন্নাথ দেবের এই নবকলেবর উৎসব পালিত হয়। অর্থাৎ এই নবকলেবরটা 5 বছর 10 বছর এটা ডিপেন্ড করে কবে এই পুরুষোত্তম মাসটা পড়বে এবং পুরুষোত্তম মাসে দুটো পূর্ণিমা পড়বে তার উপরে। তো স্বয়ং যে জগন্নাথ দেব এবং বলরাম দেব আর সুভদ্রা দেবীকে আমরা দেখি বিগ্রহ রূপে, দারুবৃক্ষের বিগ্রহ। আমরাও যেভাবে দেহত্যাগ করি, অর্থাৎ মানুষেরা কিছু নির্দিষ্ট সময়ের পর দেহ ত্যাগ করে এবং আত্মার তো কোনো মৃত্যু হয় না, পরমাত্মা এক দেহ ত্যাগ করে অন্য দেহ ধারণ করে, ঠিক তেমনি জগন্নাথ দেবও তার লীলা করার জন্য তার দেহ পরিত্যাগ করে নতুন দেহ ধারণ করে। অর্থাৎ পুরনো বিগ্রহ তখন সমাধি রূপে সমাধিস্থ করা হয়, অর্থাৎ জগন্নাথ দেবও তার দেহ পরিত্যাগ করে নতুন দেহ ধারণ করেন। এর কিছু রীতিনীতি আছে, কারণ আপনারা দেখতেই পান পুরী জগন্নাথ মন্দিরে যে বিগ্রহ সেটা কিন্তু দারুবৃক্ষের তৈরি, অর্থাৎ নিম কাঠের তৈরি। আর সেই বিগ্রহ তৈরির জন্য ভগবান স্বয়ং স্বপ্নাদেশ দেন। মন্দিরের কোনো পুরোহিত স্বপ্নাদেশ পান। কিভাবে সেই বিগ্রহ তৈরি করা হয় এবার সেখানেই আসছি। জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা মাতার জন্য 3টি দারুবৃক্ষের সন্ধান পাওয়া যায়, আর সুদর্শন চক্রের জন্য আরো একটি দারুবৃক্ষের সন্ধান পাওয়া যায়। তো সেই বৃক্ষের কতগুলো বৈশিষ্ট্য থাকে, যেমন বৃক্ষগুলি গ্রামের বাইরে হতে হবে, বৃক্ষের গোড়ায় কোনো রকম জলাশয় থাকলে চলবে না, অথচ বৃক্ষটা যেখানে থাকবে তার কাছাকাছি কোনো শ্মশান বা জলাশয় থাকতে হবে, বৃক্ষের গোড়ায় উইয়ের ঢিপি থাকতে হবে এবং নিচে সাপের গর্ত থাকতে হবে। এবং এই বৃক্ষ বিভিন্ন শাখা প্রশাখা বিশিষ্ট হয়, তারও কতগুলো বৈশিষ্ট্য আছে। যেমন জগন্নাথ দেবের জন্য যে দারুবৃক্ষ নির্বাচন করা হয় সেটার 5টা শাখা হয়, বলরাম দেবের জন্য যেটা নির্বাচন করা হয় তার 7 বা তার অধিক শাখা হতে পারে, আর সুভদ্রা মাতার জন্য যে বৃক্ষ নির্বাচন করা হয় সেখানে 3টি শাখা থাকে। আর সুদর্শন চক্রের জন্য যে বৃক্ষের শাখাগুলো হয় সেগুলো একদম সোজা হয়ে উপরে উঠে যায়। এবং এই বৃক্ষের কতগুলো কালারও আছে, যেমন জগন্নাথ দেবের জন্য নির্বাচিত বৃক্ষের রং হয় ঈষৎ কৃষ্ণবর্ণ, আর বলরাম দেবের জন্য যে বৃক্ষ নির্বাচিত হয় সেটা হয় শুক্ল বর্ণের, আর সুভদ্রা মাতার জন্য নির্বাচিত বৃক্ষের রং হয় হরিদ্রা বর্ণ, আর সুদর্শন চক্রের জন্য যে বৃক্ষ নির্বাচিত হয় সেটা হয় রক্তবর্ণের। এবং জগন্নাথ দেবের জন্য যে বৃক্ষ নির্বাচিত হয় সেই বৃক্ষের কাণ্ডে শঙ্খ এবং চক্রের চিহ্ন থাকে। বলরাম দেবের জন্য যে বৃক্ষ নির্বাচিত হয় সেখানে থাকে হাল এবং লাঙ্গলের যে চিহ্ন সেটা থাকে, আর সুভদ্রা মাতার জন্য যেটা হয় সেখানে সেই বৃক্ষে থাকে পদ্ম চিহ্ন, আর সুদর্শন চক্রের জন্য যে বৃক্ষ নির্বাচিত হয় সেখানে থাকে চক্র চিহ্ন। তো এইভাবে এই রকম বৃক্ষগুলো নির্বাচন করা হয়। প্রথমে পুরোহিতেরা স্বপ্নাদেশ পান এবং তারপর সেই স্বপ্নাদেশ মতো সেই বৃক্ষের খোঁজ করা হয় এবং তারপর বৃক্ষগুলোকে পুজো করা হয় এবং বিশাল যজ্ঞের আয়োজন করা হয়। যজ্ঞ করার পর সেই বৃক্ষকে প্রথমে সোনার কুঠার দিয়ে ছেদন করা হয়, তারপর রূপোর কুঠার দিয়ে, তারপর ধীরে ধীরে তামা, পেতল এইরকম 9টি ধাতব জিনিস দিয়ে বৃক্ষটাকে ছেদন করে আনা হয় স্বয়ং জগন্নাথ, বলরাম দেব এবং সুভদ্রা মাতার জন্য। এবং সেটা যেহেতু নিম কাঠ হয় এবং তার আরো একটা অদ্ভুত ব্যাপার আছে যে নিম কাঠ হওয়া সত্ত্বেও সেই গাছের ছালকে হতে হবে মিষ্টি।
এবং সেই গাছে কিন্তু কোনো রকম বাজ পড়া চলবে না এবং গাছের সবগুলো পাতা থাকবে একদম সতেজ, এবং গাছে যেন কখনো কোনোদিন আগুন না লাগে সেটাও সেইভাবেই গাছ নির্বাচন করা হয়। তো এই হলো নবকলেবরের অদ্ভুত এক লীলা কাহিনী, অনেকেই জানেন না। এবার যদি কখনো পুরী জগন্নাথ মন্দিরে যান তাহলে অবশ্যই ভগবান জগন্নাথ দেবের, বলরাম দেব এবং সুভদ্রা মাতার যে সমাধির স্থান আছে সেখানে যাবেন। দেখুন আমি এইভাবে মিষ্টিটাকে তৈরি করে নিচ্ছি, একটু লম্বাটে করে এরকম চেপে চেপে মিষ্টিটাকে তৈরি করে নিচ্ছি। এরকম বাকি মিষ্টিগুলোকে আমি সব বানিয়ে নেব। সেই সমাধির যে স্থানটা আছে না, সেখানে দেখবেন পুরো তুলসী গাছের বাগান করে দেওয়া। অনেকে আমরা পুরী মন্দির ঘুরে আসি কিন্তু এই জিনিসগুলোকে দেখতে মিস করে যাই। তাই এবার অবশ্যই গেলে ভগবান জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা মাতার যে সমাধি স্থান আছে সেটাকে অবশ্যই দর্শন করবেন। তো এইরকম একটু লম্বাটে লম্বাটে করে আমি মিষ্টিগুলোকে বানিয়ে নিচ্ছি। এই দেখুন আমি এইভাবে মদনমোহন মিষ্টিগুলোকে বানিয়ে নিয়েছি। যতটা চেষ্টা করবেন যাতে মিষ্টির গায়ে ক্র্যাকটা কম আসে, কারণ বেশি ক্র্যাক হলে মিষ্টিগুলো ভেঙে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে। ঠিক এইরকম একটু লম্বাটে লম্বাটে করে মিষ্টিগুলোকে বানিয়ে নিতে হবে। এবার এই মিষ্টি তৈরির জন্য শিরাটাকে বানিয়ে নেব। এই মিষ্টি তৈরির জন্য শিরাটা কিন্তু একটা বিশেষ পদ্ধতিতে বানানো হয়, তো সেটাই আজ আমি দেখাবো। তো প্রথমে আমি এই প্যানের মধ্যে হাফ বাটি পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, আর এই চিনির মধ্যে খুব সামান্য একটু জল দেব, বেশি না, খুব সামান্য একটু জল দেব। এবার চিনিটাকে ক্যারামেলাইজ করে নেব। এইভাবে একটু মিডিয়াম ফ্লেমে চিনিটা যতক্ষণ না গলছে ততক্ষণ কোনো রকম স্প্যাচুলা আমি এখানে দেব না। দেখুন চিনিটা আস্তে আস্তে গলতে শুরু করেছে। আর এইভাবে চিনির মধ্যে একটু জল দিয়ে যদি এইরকম ভাবে ক্যারামেলাইজ করা হয় তাহলে চিনিটা পুড়ে যাওয়ার কিন্তু কোনো রকম সম্ভাবনা থাকে না। তাই অল্প একটু জল দিয়ে করবেন, তাহলে খুব সুন্দর হবে। চিনিটা প্রায় গলতে শুরু করেছে। এবার আমি একটা স্প্যাচুলা দিয়ে এটাকে এইভাবে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না খুব সুন্দর করে কালারটা আসছে। এই মদনমোহন মিষ্টি কিন্তু একমাত্র পুরীতেই পাওয়া যায়, অন্য কোথাও পাওয়া যায় না। অনেক সময় পুরীর সমুদ্রের বিচে হাঁটতে হাঁটতেও দেখা যায় এই মদনমোহন মিষ্টি বিক্রি করতে আসছেন অনেকে। তো সেরকম পেলে অনেকে খেয়ে নিতে পারেন, খেতে কিন্তু খুব সুন্দর হয়। দেখুন চিনিটা কি সুন্দর করে ক্যারামেলাইজ হতে শুরু করেছে, কালারটা দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে। এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু কমিয়ে দিচ্ছি, তাহলে এটা পুড়ে যাবে। এইবার মিডিয়াম থেকে একটু লো ফ্লেমে আস্তে আস্তে এইভাবে ক্যারামেলাইজটা করে নিতে হবে। ঠিক যখন এইরকম একটু লালচে কালার চলে আসবে না, দেখতেই পাচ্ছেন কোনো রকম দানা নেই, আর এরকম লালচে কালার চলে এসছে, তখন এর মধ্যে আমি একটু জল দিয়ে দিচ্ছি। এবং আস্তে আস্তে এটাকে একটু নাড়াচাড়া করে নেব। আর যেটা ভেতরে একটু জড়ো জড়ো হয়ে আসবে সেটাই এবার নাড়াচাড়া করতে করতে একদম গলে যাবে। দেখুন এবার কি সুন্দর করে এটা ছাড়িয়ে গেছে, আর কালারটাও কি সুন্দর এসছে। এবার এর মধ্যে আমি আরো এক বাটি চিনি অ্যাড করছি, আর আমি এখানে প্রায় 6 বাটি মতো জল দেব।
6 বাটি মতো আমি এখানে জল দিলাম। আর 4টে এলাচকে একটু ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এবার এটাকে প্রথমে ফুটে উঠতে দেব। তার জন্য আমি একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি, তাহলে খুব ভালো করে তাড়াতাড়ি করে এই শিরাটা ফুটে উঠবে। শিরাটা দেখুন কি সুন্দর করে টক টক করে ফুটে উঠতে শুরু করেছে। এইভাবে এটাকে 2 মিনিট আমি ফুটিয়ে নেব। এবার এর মধ্যে মিষ্টিগুলোকে ছেড়ে দিচ্ছি আস্তে আস্তে। এবার আমি ঢাকা দিয়ে প্রায় 5 থেকে 6 মিনিট এইভাবে মিষ্টিগুলোকে ফোটাবো। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই রাখবো। 5 মিনিট বাদে আমি ঢাকাটা তুলছি। দেখুন কতটা ফুলে গেছে আর বড় হয়ে গেছে। এবার একটু আলতো করে করে উল্টে পাল্টে দেবো। খুব আলতো করে উল্টাতে হবে, নাহলে এটা ভেঙে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে। এইভাবে উল্টে পাল্টে দিয়ে মিষ্টিগুলোকে আরো 5 মিনিট এইভাবে ঢাকা চাপা দিয়ে মিষ্টিগুলোকে রান্না করব। এবার দেখুন মিষ্টিটা কতটা ফুলে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা বড় বড় হয়ে গেছে মিষ্টিটা। দেখতেই পাচ্ছেন তো কতটা সুন্দর করে ফুলে গেছে এবং বড় বড় হয়ে গেছে, এবং কালারটাও আস্তে আস্তে আসছে। এটা যত ফুটবে না কালারটা তত ডার্ক হবে। এবার গ্যাসের ফ্লেমটা হাই থেকে আমি একটু মিডিয়াম করে দিচ্ছি। এবার মিডিয়াম ফ্লেমে এটাকে প্রায় 20 মিনিট ফুটিয়ে নেব। 20 মিনিটই ফোটাতে হবে, তার থেকে বেশি ফোটালে হবে না। 20 মিনিট পর আমি ঢাকাটা নামিয়ে নিচ্ছি। দেখুন মিষ্টির কালারটা কতটা সুন্দর এসছে, দেখতেই পাচ্ছেন কতটা ডার্ক কালার এসছে। এবার কিন্তু মিষ্টিটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর এটাকে নামিয়ে ঠান্ডা হতে দেব। কারণ ঠান্ডা হওয়ার পর দেখবেন মিষ্টিগুলো আরো কতটা সুন্দর হবে, সেটাই আমি দেখাবো। মিষ্টিগুলো এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। এবার আমি এই মিষ্টিগুলোকে প্রভু জগন্নাথের জন্য থালায় সাজিয়ে নেব। এবার এই মিষ্টিগুলোর ওপর থেকে আমি একটু রস দিয়ে দিচ্ছি। এবার এর ওপরে একটা তুলসী পাতা দিয়ে আমি জগন্নাথ দেবকে এটা